Hello and assalamu alaikum everyone, and welcome back to the Uncertainty Podcast. This is episode 6, and I'm your host, Shaka Mahathir Mohammed. It's been a long time, I know, almost 2 months. Um, Today we have a very special guest. আজকে আমাদের ফার্স্ট ফিমেল গেস্ট আসবে। আপুকে হয়তো অনেকে চিনে, যদি কেউ না চিনে আপু ইন্ট্রোডাকশন দিয়ে আমি একটু। আপুর নাম হচ্ছে আকলিমা খানম লিমা আপু। She is from 92nd batch, অনেক সিনিয়র। So without further any interactions, let's welcome her. Assalamu alaikum apu. Welcome to the Uncertainty Podcast. It's very nice to have you. কি অবস্থা আপনার, কেমন আছেন? এই তো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ আপু। সো আপুর একটু ইন্ট্রোডাকশন দেই। আপু কারেন্টলি হচ্ছে সাইরাকুজ ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট পিএইচডি করতেছে এন্ড অলসো ফার্মি ল্যাবে কাজ করতেছে। শি হ্যাজ এ রিয়েলি ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড। ওনার ব্যাকগ্রাউন্ডটা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স এন্ড নাও পার্টিকেল ফিজিসিস্ট। সো আজকে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলবো। সো ফার্স্টে একটু কথা বলি। আপু হইলো ডিউতে আন্ডারগ্রেড করছেন, 92nd ব্যাচ, আমার অনেক 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 সিনিয়র। 2018 এর দিকে আই গেস শেষ হয়েছিল আপনার মাস্টার্স। 2007 মাস্টার্স শেষ হয়েছিল হচ্ছে আমাদের রেগুলার টাইম ছিল 2019, বাট আমি হচ্ছে এক বছর আগে শেষ করছিলাম আর কি 2018 তে। না আগেও শেষ করা যায় এখানে, এটা আমি জানতাম। দ্যাট ওয়াজ সামথিং। আচ্ছা, তো ইয়া দেন আপনি হলো কি পরের বছরই রাশিয়া চলে গেছেন? আমি হচ্ছে 18 সালের আগস্টে হয়তো ডিফেন্ড করছিলাম, এন্ড দেন সেপ্টেম্বরে চলে গেছিলাম রাশিয়াতে। আর আমার রেগুলার ব্যাচ হচ্ছে 19 সালের মার্চে শেষ করছিলাম। আচ্ছা, মানে আপনার নিউক্লিয়ার ফিজিক্স বা মানে মেইনলি তো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর দিকে গেছে। সো জিনিসটা আসলে কিভাবে আসছে আপনার সাইড থেকে, যে ডিউতে পরে নিউক্লিয়ার তো খুব একটা আইডিয়াস ছিল না তখন, খুব বেশি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল। সো ইয়া, তো আসলে ওইটা খুবই অ্যাব্রাপ্ট ছিল, ওটা আমার কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না। ইট ওয়াজ জাস্ট আমি হচ্ছে ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দেখছিলাম যে অ্যাটমিক এনার্জি কমিশন থেকে ওরা কিছু স্টুডেন্টকে হচ্ছে রাশিয়াতে পাঠাবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম টাইপের আর কি। তো তুমি হচ্ছে রাশিয়াতে যাবা, যে ওখানে নিউক্লিয়ার রিয়েক্টর নিয়ে পড়াশোনা করবা, করে তারপর হচ্ছে আসবা দেশে, দেন তোমাদেরকে হচ্ছে জব অফার করা হবে যদি তুমি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসো, এরকম একটা বিষয় ছিল। তো ওইটাতে আমি অ্যাপ্লাই করছিলাম, সামনে আসছে করছি, এত কিছু চিন্তা করি নাই রাশিয়াতে পড়তে যাব এই ধরনের বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে যাব এরকম কোনো ব্যাপার ট্যাপার আসলে ছিল না। তো আমি যে পরীক্ষা দিতে গেছিলাম অ্যাটমিক এনার্জি কমিশনে, সেটাও হচ্ছে মানে আমার কোনো প্রিপারেশন ছিল না, টু বি অনেস্ট। গেছিলাম এবং ওখানে হচ্ছে প্রবলেম সলভিং ছিল আর কি, কিছু টেস্ট। তো আমি পরীক্ষা দিছি এবং আমার কাছে ক্যালকুলেটরে ছিল না। পাশের জনের কাছ থেকে ক্যালকুলেটর ধার নিয়ে দিছিলাম পরীক্ষাটা। তো যাই হোক, আমি জানি না কিভাবে, বাট হইছে। হওয়ার পরে হচ্ছে তখন যখন হইলো, তারপরে হচ্ছে আমি মানে একটু ডিসিশনটা ডিফিকাল্ট ছিল, কারণ আমি আসলে কোনো চিন্তা করি না রাশিয়াতে যাব। সো আমার ইচ্ছা ছিল সবসময় যে আমি পিএইচডির জন্য ইউএসএতে আসবো, এটাই ইচ্ছা ছিল। তো ওইখান থেকে ডাইভার্ট হয়ে রাশিয়াতে যাওয়ার ডিসিশনটা নেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, অনেকে মানা করছে। বাট তখন আসলে যেহেতু আমি মাত্র মাস্টার্স শুরু করছি, মানে মাঝামাঝি আছি, এবং আমার উইদাউট এনি এফোর্ট আমাকে মানে আমি দেশে পড়তে যাব, আমাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে, এবং আসার পরে হয়তো রূপপুরে আমি একটা জব পাবো। সো এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে কি একটু এক্সাইটিং ছিল, আর আমি একটু এক্সপ্লোর করতে পছন্দ করি নতুন জিনিস। সো আমার কাছে মনে হচ্ছে যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং করতে যাবো, সামথিং ডিফারেন্ট। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে কাজ করছিল এবং ডিসাইড করছিলাম যে রাশিয়া যাবো, এবং গেছি। আচ্ছা, সো হাউ ওয়াজ দ্য টাইম देयर, মানে এখানে গিয়ে ফিজিক্স থেকে যে ট্রানজিশন, এটা কি আপনার জন্য বেশি টাফ ছিল নাকি? না, একদমই টাফ ছিল না আমার জন্য, আমি জানি না অন্যদের কিরকম, বাট আমার কাছে মনে হয় যে ফিজিক্সে পড়লে তোমার একটা গ্লোবাল একটা কি বলবো, একটা এবিলিটি আসবে যেটা তুমি সব জায়গায় অ্যাডাপ্ট করতে পারবে, আমার কাছে মনে হয়। তো ফিজিক্স থেকে ট্রানজিশনটা একেবারেই আমার জন্য কঠিন ছিল না, এবং আমি জানি না আসলে আমার প্রোগ্রামটা হচ্ছে কি ইংলিশে ছিল, হ্যাঁ, মানে বাট রাশিয়ানরা ইউজুয়ালি ইংলিশ অ্যাভয়েড করতে চায়,
ইভেন ওদের ইন্টারন্যাশনাল অফিসও আমাদের সাথে যখন ইন্টারেক্ট করতো তারা চাইতো যে আমরা রাশিয়ানে ইন্টারেক্ট করি, বাট দ্যাট ওয়াজ নট পসিবল। তো দেখা যেত যে আমাদের টিচার যারা আমাদেরকে পড়াশোনা করাইছে তারা হচ্ছে গিয়ে ইংলিশটা খুব একটা বেশি ইয়ে ছিল না। তো এটার কারণে কিনা জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ওরা খুব বেশি প্রেশার আমাদেরকে দিত না পড়াশোনার সাইড থেকে, এবং ওই জিনিসগুলা অ্যাডাপ্ট করতেও আমার কোনো সমস্যা হয়নি। বেসিক্যালি আমি নিউক্লিয়ার রিয়েক্টর নিয়ে পড়াশোনা করছি, প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর, যেটা কিনা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হচ্ছে VVER 1200 ইনস্টল হচ্ছে। আমরা ওই প্রেশারাইজড VVER 1200 or VVER 1000 এইটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করছিলাম। তো আপনার সাথে কি মানে ওই টাইমে জাস্ট আপনি একলা গেছিলেন নাকি সাথে আরো কয়েকজন ছিল যারা সিলেক্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা টোটাল 19 জন ছিলাম। 19 জনের থেকে 2 জন যায় নাই, 17 জন ছিলাম। ওর ভুল বলতেছি, সরি 20 জন ছিলাম, 20 জনের থেকে একজন যায় নাই, আমরা হচ্ছে 19 জন ছিলাম। তার মধ্যে আবার 10 জন ছিলাম মস্কোতে, কারণ আমি যে ইউনিভার্সিটি গেছিলাম সেটার 2টা শাখা ছিল আর কি, একটা হচ্ছে মস্কো শহরে আর একটা ছিল অবনিন্স্ক শহরে। এটা হচ্ছে মস্কো থেকে 2 ঘন্টার মতো ট্রেন জার্নি। তো আমরা 9 জন ছিলাম মস্কোতে, বাকি 10 জন ছিল অবনিন্স্কে। আচ্ছা, সো ওইখানে 2 বছর শেষ করার পর দেন আপনি আবার দেশে ফেরত আসেন মানে, কিন্তু আপনার মেইন ইয়েটা তো ছিল যে আপনারা এখানে পড়ালেখা করলেন, দেশে এসে দেন ওরা একটা জব দিল। সো হোয়াট হ্যাপেন্ড, মানে এটা চেঞ্জ হলো কেন? আমরা যখন আসলাম আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের বিষয় থাকে ভিতরে, পলিটিক্যাল অনেক কিছু থাকে। তো ভিতরে কি হয়েছে আমি জানি না, বাট আমরা যখন আসলাম তখন হচ্ছে আমাদের কাছ থেকে সব ডকুমেন্টস নিল যে তোমরা আসছো, দেখি রিকোয়ারমেন্টস ফুলফিল হয়েছে কিনা। তো অবভিয়াসলি আমরা সবাই হচ্ছে ভালো ভালো ইনস্টিটিউশন থেকে আসছি, সবার রেজাল্ট ভালোই হবে, সবাই ভালো স্টুডেন্ট। তো এরপরে হচ্ছে আমাদের NSI ভেরিফিকেশন হলো। NSI ভেরিফিকেশন হইতে প্রায় 3 মাসের মতো সময় লাগে। তো দেখা যাচ্ছে যে 3 মাস গেল, ওরা 4 মাস 5 মাস যাচ্ছে, এরকম যাচ্ছে, এবং তারা আমাদেরকে মানে বলতেছে হ্যাঁ ওয়েট করো ওয়েট করো, জব তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে হবে। এরকম করতে করতে যখন 6-7 মাস গেল, তারপর হচ্ছে তারা বলা স্টার্ট করলো যে তাদের কাছে জব ওপেনিং নাই। আচ্ছা, জব ওপেনিং নাই, তোমরা অন্যখানে দেখো। মানে কেউই ওই সময়টা আসলে 2 বছর ইনভেস্ট করার পরে একটা জিনিসে জব ওপেনিং নাই, এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। ওটা খুবই একটা ডাউন সময়, কারণ আমরা এটাও চিন্তা করি নাই যে হয়তো ইউজুয়ালি কি হয় গ্রাজুয়েশনের পরে আমরা চিন্তা করি হয়তো আমরা পিএইচডির দিকে যাব ইউএসএ তে, বা মানে দেশের বাইরে যাব পড়তে, ওর দেশে কিছু একটা করার জন্য জব খুঁজবো। তো ওই জিনিসটা আমাদের মধ্যে হয় নাই, কারণ আমরা গ্রাজুয়েশনের পর পর চলে গেছি, 2 বছর হয়ে গেছে, সো এখানে একটা গ্যাপ হয়ে গেছে। প্লাস মানে দেশে আমি জব খুঁজবো ওই ব্যাকগ্রাউন্ডটা আমার ছিল না। প্লাস হচ্ছে আর বাইরে পড়তে আসার জন্য তো একটা সময় ইনভেস্ট করা লাগে, অ্যাটলিস্ট 1 বছর আগে অ্যাপ্লাই করা লাগে তুমি পিএইচডি করতে আসার জন্য। সো একটা প্রিপারেশন লাগে। সো ওই জিনিসগুলো কিছু ছিল না, ওটা একটু ডাউন টাইম ছিল। তো এরকম করতে করতে যখন ওরা বলা শুরু করলো যে জব ওপেনিং নাই, তখনই আমি আসলে বুঝতে পারছি যে এখানে কিছু হবে না, এটা আল্লাহর রস্তে আমি বাদ দিলাম যে এখানে আসলে জব হবে না। সো তখন আমি ডিসাইড করলাম যে না, আমি আগে যেহেতু আমি চাচ্ছিলাম যে আমি পিএইচডি করতে আসবো, আমি যেই রাস্তাতে ছিলাম এই রাস্তাতে থাকি, এবং আমি পিএইচডি করতে আসার জন্য যা যা করা লাগে আর কি অ্যাপ্লাই সেটা করলাম, এই আর কি। সো ইন দ্য মিন টাইম আপনি আবার গ্রিন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করছেন। তো এটা কি মানে এই ওয়েটিং পিরিয়ডের মাঝখানে আপনি ভাবছেন যে আই শুড ট্রাই, নাকি এটা পরে করা হয়েছে? এটা হচ্ছে না, তখন আমি জানতাম যে আমি আমার সিরাকিউজ ইউনিভার্সিটির অফার তখন চলে আসছিল। সিরাকিউজ ইউনিভার্সিটির অফার হচ্ছে আমি জানুয়ারিতেই পেয়ে গেছিলাম। ইট ওয়াজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি দ্যাট আমি অফার পাইছি। তো সিরাকিউজের অফার পাওয়ার পর আমি জানতাম যে সিরাকিউজে আসবো। তো তখন মানে গ্রিন ইউনিভার্সিটিতে আমি ঢুকছি ফেব্রুয়ারি মাসে। সো তখন আমি জানতাম যে চলে আসবো, জাস্ট হচ্ছে একটা টিচিং এক্সপিরিয়েন্সের জন্যই মেনলি গ্রিনে জয়েন করছিলাম আর কি। তো ইট ওয়াজ এ হোলসাম এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের টিচার ছিলাম, তবে আমার স্টুডেন্টরা ছিল সিএসসি ডিপার্টমেন্টের। ওদের হচ্ছে ফিজিক্সের একটা কোর্স ছিল আর কি, মানে মাইনর করানো লাগতো? হ্যাঁ মাইনরের মতো। তো 4টা সেকশন ছিল, ওদেরকে পড়াইছি আমি। ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আচ্ছা,
সো আচ্ছা, এখন আপনার কারেন্ট ইয়ে নিয়ে একটা আমি আস্ক করি যে রাইট নাও মানে হাউ ডিড ইউ এন্ড আপ ওয়ার্কিং অন দ্য নোভা এক্সপেরিমেন্ট এট দ্য ফার্মি ল্যাব? মানে আপনার তো পার্টিকেল ফিজিক্স শিফট হয়েছে, তো ফার্মি ল্যাবে কিভাবে মানে পিএইচডি করতে গিয়ে একটা ল্যাবে এরকম কাজ, এটা আই এম নট কোয়াইট ফ্যামিলিয়ার, আই গেস ইটস হোল ডিফারেন্ট। হ্যাঁ, তো আমি হচ্ছে যখন পিএইচডি আমি মানে প্রথম সেমিস্টারটা যখন ফল 2022, ওই ফল সেমিস্টার শুরু হওয়ার আগেই হচ্ছে কি আমি একটা ইমেল করছিল আর কি, আমি যেই গ্রুপে তার আমার গ্রুপে 2জন পিআই আছে, তো ওই 2জন পিআই এর একজন হচ্ছে ইমেল করছিল যে আমাদের ল্যাবে হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লাগবে ফল সেমিস্টারের জন্য। তো আমি যেহেতু হাই এনার্জি ফিজিক্স অর পার্টিকেল ফিজিক্স এক্সপেরিমেন্টে আমার আগ্রহ ছিল, সো আমি বললাম যে হ্যাঁ আমি আই ওয়ান্ট টু ডু ইট। অ্যান্ড দেন তার সাথে একটা ক্যাজুয়াল একটা কনভারসেশন হয়েছিল, দেন আমি এই গ্রুপে জয়েন করছিলাম। এবং আমার ইচ্ছা ছিল আমি যে পার্টিকেল ফিজিক্স নিয়ে রিসার্চ করবো, এটা আমার ইচ্ছা ছিল। তো এই আমাদের গ্রুপে হচ্ছে বিভিন্ন নিউট্রিন এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করা হয়। নোভা, তারপর হচ্ছে ডুন ইজ আন্ডার কনস্ট্রাকশন রাইট নাও। ইটস এ লং বেজলাইন এক্সপেরিমেন্ট লাইক নোভা। তো প্রথমে আমি ডুনে জয়েন করছিলাম এবং আমার ল্যাবে হচ্ছে একটা ডুনের যে টেকনোলজি, ওই টেকনোলজির মধ্যে একটা স্মল প্রোটোটাইপ হচ্ছে গিয়ে ওরা তখন বানাচ্ছিল, এবং ওইটা এখন হচ্ছে গিয়ে প্রায় কমিশনিং স্টেজে আছে আর কি। তো ওই ছোট স্মল কিউব লিকুইড আর্গন টাইম প্রজেকশন চেম্বার বলে ডুনের টেকনোলজিকে। তো ওই ডিটেক্টরে আমি কাজ করা স্টার্ট করছিলাম, এবং 1 বছর কাজ করার পরে আমার হচ্ছে যে গ্রুপের আরেকজন পিআই আছেন, ওনার কাছ থেকে হচ্ছে একজন স্টুডেন্ট চলে যায়। তো তখন হচ্ছে গিয়ে ওই জায়গাটা ফিল আপ করার একটা দরকার ছিল। তো যে কারণে হচ্ছে, এবং আমার যে কাজগুলা হচ্ছে তখন ওই সময় আমার প্রজেক্ট ছিল না কোনো, সো আমাকে বললো যে তুমি তাহলে এখানে স্টার্ট করো। তো তখন আমি নোভা এক্সপেরিমেন্টে শিফট করলাম আর কি। তো তখন থেকে আমি নোভাতে কাজ করি, দ্যাটস 2023 সাল, 23 সালের ফল, তখন থেকে আমি নোভাতে কাজ করা স্টার্ট করি। এবং এটা হচ্ছে গিয়ে একটা বড় কোলাবোরেশন, প্রায় 250 স্টুডেন্ট পোস্টডক এন্ড সায়েন্টিস্ট। তো যখন তুমি একটা কোলাবোরেশনে কাজ করবা, ফার্মি ল্যাবের কোনো এক্সপেরিমেন্টের কোলাবোরেশনে কাজ করবা, ইউ অলওয়েজ হ্যাভ দ্য চান্স টু গো টু ফার্মি ল্যাব এন্ড ওয়ার্ক দেয়ার। তো আমার সবাই যায় না, বাট হচ্ছে আমার গ্রুপ থেকে আমি আসছি এবং আমার সিনিয়র কিছু স্টুডেন্ট আসছিল, পোস্টডকরাও এখানে বেসড। আর হচ্ছে হ্যাঁ, তো আমার সময়ে কেউ আসে নাই, আমার পরে আর কেউ আসে নাই, বাট আমি এখানে আসছি আর কি। মানে আমার বিয়েটা হলো যে পিএইচডি তে তো ফার্স্ট মানে ইউএসএ তে ফার্স্ট 2 ইয়ার ছিল কোর্স নেওয়া লাগে, তো আপনার কি এটা মানে বাদ বাদ দিয়ে দেওয়া হয়েছিল বা এরকম কিছু নাকি না আপনার না, কোর্স বাদ করা দেওয়া লাগবে? হয়নি, বাদ দেওয়া হয়নি। আমি সিরাকিউজে ছিলাম 2 বছর। সিরাকিউজে ছিলাম 2 বছর। আমি আসছি হচ্ছে গত বছর, ফার্মি ল্যাবে আসছি গত বছর জুনে আসছি। বাট প্রথম 2 বছর আমি সিরাকিউজে ছিলাম এবং আমাদের কোয়ালিফাইং এক্সাম হয় 1 বছর পরে। সো কোয়ালিফাইং এক্সাম দিছি আমি 2023 সালের সামারে, অ্যান্ড দেন 1 বছর আরো এক্সট্রা ছিলাম সিরাকিউজে, সব কোর্স ওয়ার্ক কমপ্লিট করছি, এবং 24 সালের মাঝামাঝিতে আসছি এখানে। বুঝতে পারছি। মানে তখন সিরাকিউজে যখন ছিলেন তখন কি ফার্মি ল্যাব আর সিরাকিউজ দুটোর মধ্যে আপ এন্ড ডাউন এরকম অবস্থা ছিল নাকি জাস্ট সিরাকিউজে ছিল? সো আমার কাজ নিয়ে একটু বলি। আমার কাজ হচ্ছে গিয়ে টোটালি কোডিং। কোডিং কোডিং ছাড়া আমার কোনো কাজ নাই। তো প্রথমে যখন আমি মানে ওই প্রোটোটাইপে যখন কাজ করতেছিলাম তখন কাজ ছিল। তখন হচ্ছে গিয়ে ওখানে কিছু ইন্সট্রুমেন্টেশন ছিল। তারপর হচ্ছে লাইক ডিটেক্টর নিয়ে হ্যান্ডস অন কাজ ছিল। বাট তখন হচ্ছে গিয়ে হয়তো হালকা পাতলা আমাকে যেতে হইতো ল্যাবে। বাট যখন আমি নোভাতে কাজ করা স্টার্ট করলাম, নোভা ইজ এ রানিং এক্সপেরিমেন্ট। এটার কোনো ইন্সট্রুমেন্টেশন নিয়ে খুব একটা কাজ নেই আদার দেন মেইনটেন্যান্স। সেখানে আমি কিছু কাজ করি, বাট নট হ্যান্ডস অন কাজ। তো হ্যান্ডস অন কাজ না থাকার কারণে আমার হচ্ছে গিয়ে আমি যেকোনো জায়গা থেকে কাজ করতে পারি, হোম আচ্ছা, অফিস করতে পারি। সো জাস্ট কোডিং। ড্রিম জব আর কি। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে গিয়ে মানে সিরাকিউজে থাকলেও যে আমার
কাজ করতে সমস্যা হইতো তা না। বাট এখানে আসার কারণে যেটা হয়েছে আমি আরো নোভা পিপল এর সাথে কথা বলতে পারি। মানে কোনো হেল্প লাগলে ওদের কাছ থেকে নিতে পারি বা একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট এ থাকতে পারি এই। So, if you may walk me through a normal day in your lab. মানে আপনি একটা ল্যাবে নরমালি আপনার ফার্মি ল্যাবে কি হয়, মানে একটা সামারি যদি দিতেন। আচ্ছা, তো ফার্মি ল্যাবে হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট আছে অনেক। অনেক না আসলে, সায়েন্টিস্ট সংখ্যা কম, বাট হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্টের হচ্ছে ডেডিকেটেড কিছু সায়েন্টিস্ট থাকেন এবং তাদের আন্ডারে পোস্টডক থাকে কিছু, এবং অলসো গ্র্যাড স্টুডেন্ট আমরা যারা, আমরা তো ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, এবং কিছু পোস্টডক আছে যারা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, এবং যে কোনো কোলাবোরেটর চাইলে হচ্ছে ফার্মি ল্যাবে এসে কাজ করতে পারে। তো তো সবাই হচ্ছে গিয়ে একসাথে একই সাথে আমাদের ডেস্ক, যেমন আমার যে ডেস্ক আছে আমার অপোজিটের যেই রুমটা, ওখানে হচ্ছে গিয়ে একজন আমার এক্সপেরিমেন্টের স্পোকস পারসন হচ্ছে গিয়ে ওখানে বসেন আর কি। তো খুবই কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট, সায়েন্টিস্ট, পোস্টডক্স, স্টুডেন্টস সবাই একসাথে কাজ করতেছে। সো ইট ইজ এ ভেরি কি বলবো, একটা সায়েন্টিফিক একটা এনভায়রনমেন্ট। আমার ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে সায়েন্টিস্টরা হচ্ছে খুব সিম্পল মানুষ, মানুষ হিসেবে সিম্পল, তাদের মধ্যে কমপ্লেক্সিটি কম এবং তারা হচ্ছে গিয়ে খুব অনেস্ট। সো আমার কাছে এই ধরনের মানুষের মধ্যে থাকতে অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আমি একটু বেসিক কোশ্চেন করি, মানে আমাদের জুনিয়র স্টুডেন্টসদের জন্য, অলসো ফর মি, যে মোস্ট পিপল নো অ্যাবাউট ইলেকট্রনস এন্ড প্রোটনস, বাট হোয়াট অ্যাকচুয়ালি নিউট্রিনো ইজ, মানে এটা যদি একটু এক্সপ্লেইন করতে। আচ্ছা, নিউট্রিনো হচ্ছে গিয়ে ফার্মিয়নস। স্ট্যান্ডার্ড মডেল, স্ট্যান্ডার্ড মডেলের যে পার্টিকেল গুলো, সেখানে যদি তুমি দেখো যে লেপটন সিরিজের নিচে হচ্ছে গিয়ে নিউট্রিনো আছে, 3 ধরনের নিউট্রিনো আছে, সেটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনোস, টাউ নিউট্রিনোস এবং মিউন নিউট্রিনোস। তো নিউট্রিনোস হচ্ছে গোস্ট পার্টিকেলস বলা হয় এদেরকে, কারণ এরা খুব রেয়ারলি ইন্টারেক্ট করে ম্যাটারের সাথে, এন্ড দ্যাটস ওয়াই উই নো ভেরি লেস অ্যাবাউট দেম। এবং এই কারণেই হচ্ছে আমরা নিউট্রিনো ডিটেক্টর এক্সপেরিমেন্ট সেট আপ করি, যাতে আমরা তারা যখন রেয়ারলি ইন্টারেক্ট করে বা যখন করবে, তখন যাতে আমরা তাদেরকে দেখতে পারি এবং তাদের সম্পর্কে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি। এটাই হচ্ছে গিয়ে নিউট্রিনো ডিটেক্টর সেট আপ করার কারণ। এবং এই যে ৩ টা ফ্লেভার নিউট্রিনো আছে, এরা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে ফ্লেভার চেঞ্জ করতে পারে। লাইক মিও নিউট্রিনো ক্যান ট্রান্সফর্ম টু টাউ নিউট্রিনোস অর ইলেকট্রন নিউট্রিনোস এন্ড ভাইস ভার্সা এন্ড স্টাফ। তো এরা হচ্ছে হ্যাঁ, তো তারা ফ্লেভার চেঞ্জ করতে পারে, এবং এই যে ফ্লেভার চেঞ্জ করার জিনিসটা, এটাকে বলা হয় নিউট্রিনো অসিলেশন। এবং এই অসিলেশনটাকে ব্যাখ্যা করার জন্য আমরা হচ্ছে একটা মেট্রিক্স ইউজ করি, পিএমএনএস মেট্রিক্স বলা হয়, যেখানে তোমার 3টা ফ্লেভার স্টেট থাকবে এবং ফাইনাল স্টেটে হচ্ছে 3টা মাস স্টেট থাকে, যেখানে মাঝখানে হচ্ছে একটা মেট্রিক্স আছে, যেটা কিনা তোমাকে এই মাস স্টেট এবং ফ্লেভার স্টেটের মধ্যে একটা কানেকশন করে। তো এই মেট্রিক্সটার মধ্যে 6টা প্যারামিটার আছে। একটা হচ্ছে সো বেসিক্যালি এই যে 3টা মাস স্টেট, ফ্লেভার স্টেট হচ্ছে ম্যাস স্টেটের কোয়ান্টাম সুপারপজিশন। তো এই আমরা জানি না যে এই ম্যাস স্টেটের অ্যাবসোলুট মাস গুলা কি কি, যেমন নিউ 1, নিউ 2, নিউ 3, আমরা জানি না এদের অ্যাবসোলুট মাস স্টেট কি। এবং এই যে তারা ফ্লেভার স্টেটের সাথে একটা কোয়ান্টাম সুপারপজিশনের মাধ্যমে কানেক্টেড, আমরা এই যে 6টা প্যারামিটারের কথা বললাম, এই 6টা প্যারামিটারের অ্যাবসোলুট ভ্যালু সবগুলার জানি না, বা জানলেও তাদের সাইন জানি না, তারা পজিটিভ না নেগেটিভ। তো এই জিনিসগুলা জানার জন্যই মেইনলি আমরা নিউট্রিনো ডিটেক্টর এক্সপেরিমেন্ট গুলোতে কাজ করি। তো এখন এই যে 6টা প্যারামিটার, এখানে হচ্ছে 3টা হচ্ছে মিক্সিং অ্যাঙ্গেলস, θ1 2, θ2 3, θ1 3, আর হচ্ছে 2টা ম্যাস, স্কোয়ারড ম্যাস ডিফারেন্স, লাইক ওই যে আমি মাস স্টেটের কথা বলতেছিলাম, ওটার যে মাস ডিফারেন্স সেটা স্কোয়ারড মাস ডিফারেন্স, এন্ড ডেল্টা সিপি, এটা হচ্ছে একটা সিপি ভায়োলেটিং ফেজ অ্যাঙ্গেল। ইট উইল টেল আস নিউট্রিনোস হচ্ছে সিপি ভায়োলেশন করে কি করে না। তো এই জিনিসগুলা আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে এই প্যারামিটার গুলা হচ্ছে বের করার চেষ্টা করি। এবং নিউট্রিনোস সম্পর্কে আমরা এখন অনেক কিছু অজানা আমাদের, যেমন আমরা এই অ্যাবসোলুট ম্যাস স্টেট জানি না, আমরা জানি না যে কোন ম্যাস টেস্ট হচ্ছে হেভিয়ার।
তো এইগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা নিউট্রিনো এক্সপেরিমেন্টে কাজ করি মেইনলি। সো আপনার কোডিং মানে যেহেতু বলেন যে আপনার মেইন কাজটা ম্যাক্সিমাম কোডিং এর উপর ইয়ে করতেছে, সো ডিউতে থাকা অবস্থায় কি আপনি কোডিং এর ভালো গ্রাস্প আনতে পারছেন নাকি এটা পরে আলাদা করে আনা লাগে? আমার ক্ষেত্রে আমি ডিউতে থাকতেই হচ্ছে কোডিং এর মেইন ইন্ট্রোডাকশনটা ছিল। আমাদের একটা কোর্স ছিল কম্পিউটেশনাল ফিজিক্স, যেটা লিয়ানা ম্যাডাম নিছিলেন। তো ওইখানেই মেইনলি হচ্ছে আমি সি প্লাস প্লাস শিখছিলাম। হ্যাঁ, ওইটাই আমার প্রথম কোডিং এর এক্সপোজার। হ্যাঁ, তখনই শিখছিলাম এবং পরে হচ্ছে যখন আমি মাস্টার্সে উঠলাম তখন আমি কামরুল স্যারের সাথে কাজ করছিলাম। তো আমাদের কাজটা ছিল টোটালি হচ্ছে অ্যালগরিদম ডেভেলপ করা, লাইক স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। তো ওখানে হচ্ছে অ্যালগরিদম ডেভেলপ করে তুমি যখন একটা নিউমেরিক্যাল অ্যানালিসিস করবে, ওখানে তোমার মন্টে কার্লো সিমুলেশন আছে। তো ওটার জন্য আমার কোডিং লাগছিল। আমার মানে মেইন কাজ আমার থিসিসের ছিল কোডিং। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি যখন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, সেখানেও আমি ফোরট্রান শিখছি। ফোরট্রান ইজ এ ভেরি ওল্ড ল্যাঙ্গুয়েজ, বাট হ্যাঁ, বাট ওখানে আমাদেরকে ফোরট্রান শেখানো হয়েছিল। এন্ড যখন আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি পাইথন, তারপর সি প্লাস প্লাস এগুলো নিয়ে কাজ করতেছি। তবে একটা জিনিস হচ্ছে কি, তুমি যদি একটা কোডিং ল্যাঙ্গুয়েজ পারো, বাকিগুলো পিক আপ করা খুব ডিফিকাল্ট না। হ্যাঁ, খুব একটা সময় লাগে। যেহেতু আমি তারপর সি প্লাস প্লাস দিয়ে আরো ইজিলি প্রথমে শিখার কারণে আমার বাকিগুলা শিখতে কোনো অসুবিধা হয়নি। মন্টি কার্লো যে বলেন, মানে আমি একটু মন্টি কার্লো হালকা পাতলা কাজ করি, মানে নাকি স্যাম্পলিং এর কাজ করা হয় আপনার? ওইটা আসলে মেইনলি যেটা করছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। লাইক জিনিসটা ছিল এরকম, যে একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি। তুমি হয়তো বা ফ্র্যাক্টাল সম্পর্কে জানো না, বিকজ আমরা হচ্ছে মাস্টার্স এটা পড়ি, এনইএসএম যে সাবজেক্টটা কামরুল স্যার নেন। তো জিনিসটা ছিল এরকম যে আমাদের একটা ধরো ম্যাথমেটিক্যাল একটা মডেল আছে। তো ধরো একটা ইকুয়েশন আছে যেটা কিনা তোমাকে একটা অ্যানালিটিক্যাল একটা অ্যান্সার দিবে তুমি যদি সেটা ম্যাথমেটিক্যালি সলভ করো, রাইট? তো এখন এটার জন্য ধরো আমি একটা অ্যালগোরিদম তৈরি করতেছি, যেটা কিনা এই সেম ইকুয়েশনটাকে ডেসক্রাইব করবে এবং বেস্ট পসিবল অ্যানসার দিবে। হ্যাঁ, বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে তোমাকে দিবে নিউমেরিক্যাল আপনি স্কোর। কি কর্নার প্লটস করতেছেন তাই না? Sorry? কর্নার প্লটস এগুলো নিয়ে কাজ করছেন তখন? হ্যাঁ, লাইক আমার মেইন এটা ছিল হচ্ছে ফ্র্যাক্টালস রিলেটেড কি। অত ডিপে যেতে চাচ্ছি না, কারণ আমি আসলে অনেকদিন আগে কাজ করছি, এগুলো নিয়ে আসলে বেশি বলতে পারবো না। তো যাই হোক, আমার কাজ ছিল যে নিউমেরিক্যাল ভাবে সলভ করা জিনিসটাকে। তো ওটার জন্য আমাকে একটা অ্যালগরিদম ডেভেলপ করতে হবে এবং মন্টে কার্লো প্রসেস এখানে আসতেছে, কারণ তুমি যত স্যাম্পল নিবা তত হচ্ছে তোমার রেজাল্ট তত ভালো, তত ভালো আসবে, যত হেভিও হয়ে যাবে। রাইট। আচ্ছা, সো এখন তো ফার্মি ল্যাবে আছেন, আপনার যে কারেন্ট ওয়ার্কটা, এইটার এন্ড গোলটা কি? সরি, কথাটা কেটে গেছে, আরেকবার বলুন। এখন কারেন্ট যে ইয়ের উপর নোভার উপর কাজ করতেছেন, এটার এন্ড গোল মানে আপনি তো একটা জেনারেলাইজড আইডিয়া বলুন, বাট এটার এন্ড গোল? এন্ড গোল হচ্ছে আসলে তোমাকে তো আমি জেনারেল নোভার গোলটা বলছি, যে অসিলেশন প্যারামিটার মেজার করা। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি, যেমন এখানে অনেক অনেক অ্যানালাইসিস করা হয়, রাইট? তো আমার অ্যানালাইসিস হচ্ছে আমি 2টা অ্যানালাইসিস করতেছি এবং 3 নাম্বারটা শুরু করছি। তো এখানে আসলে আমার কাজ হচ্ছে মেইনলি, যেটা আমার মেইন প্রজেক্ট, সেটার কাজ হচ্ছে যে অসিলেশন যে প্যারামিটার গুলা অলরেডি একটা মেজারমেন্ট তো আছেই নোভার। তো আমার কাজ হচ্ছে সেটার যে প্রেসিশন সেটাকে আরো প্রিসাইজ করা, লাইক ইমপ্রুভ করা। তো এইটা নিয়ে কাজ করতেছি এবং আমি কসমিক রে নিয়ে কাজ করি অলসো। কসমিক রে এয়ার শাওয়ার্স বলা হয়, সেটা নিয়েও কাজ করি। এবং আরেকটা কাজ শুরু করছি যেখানে কিনা আমি হচ্ছে ল্যামডা ব্যারিয়ন ইভেন্টস নিয়ে কাজ করি। যখন নিউট্রিনো হচ্ছে ডিটেক্টরে ডিটেক্ট হয় বা ইন্টারঅ্যাক্ট করে, তখন হচ্ছে ল্যামডা পার্টিকেল প্রডিউস হয় মাঝে মাঝে, সেটা খুব কম পার্সেন্টেজ, বাট যখন হয় সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং টপোলজি হয়। তো ওইটা নিয়ে কাজ স্টার্ট করছি। তো এখানে আসলে এন্ড গোল বলতে
লাইক নোভা নিয়ে যে পার্টিকুলার মানে আমার এটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব ব্যাপারটা এরকম না। আমার ইচ্ছা আছে আমি ডুনে ট্রান্সফার হব। যদি আমি পোস্টডক করি, আমার ইচ্ছা আচ্ছা আছে আমি ডুনেও ট্রান্সফার হব। কারণ এটা একটা আন্ডার কনস্ট্রাকশন এক্সপেরিমেন্ট এবং এটা ইউএস এর ফ্ল্যাগশিপ এক্সপেরিমেন্ট অ্যান্ড অলসো ওয়ার্ল্ড এর জন্য এটা একটা বড় এক্সপেরিমেন্ট। সো আমি চাই যে ডুনে ট্রান্সফার হইতে। যদি আমি একাডেমিতে থাকি, আসলে একাডেমিতে থাকবো কি থাকবো না জানি না। সো অনেক কিছু যদি কিন্তু আছে আরকি। সো ফার্স্ট অফ অল যেটা জানতে চাইতাম যে ফিজিক্সে আসার প্রতি যে আপনার একটা ইন্টারেস্ট, মানে যে ফিজিক্সেই কেন আসলেন, প্লাস দেন ওইখান থেকে পার্টিকেল ফিজিক্স ওয়াই, মানে এইটা আসলে ইন্সপিরেশনটা কোথা থেকে? আচ্ছা, ফিজিক্সে আসাটা হচ্ছে আমার ছোটবেলায় ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিং করব। টু বি অনেস্ট। ইঞ্জিনিয়ারিং করব আমি চাইতাম যে করছেন যেটা আসলে হয় আরকি। আমাদের সময় হইতো আমি জানি না এখন হয় কিনা। হুম আ বেশিরভাগ স্টুডেন্টরাই চায় যে হয়তোবা বুয়েট বা মেডিকেল এইসব দিকে হুম চিন্তা থাকে। তো আমার চিন্তা ছিল বুয়েট। তখন আসলে অনেক নাইভ ছিলাম। তো আ আমার ইচ্ছা ছিল আমি সিএসই পড়ব। তো আমি আমি হচ্ছে গিয়ে ৬ টা জায়গায় অ্যাডমিশন টেস্ট দিছিলাম। বুয়েট ছাড়া বাকি সব জায়গায় হইছে। বুয়েটে হচ্ছে আমার পজিশন মনে হয় ১২০০-১৩০০ এরকম ছিল আরকি। তো ওটা ওই পর্যন্ত আসলে আসতো না। কারণ তখন মনে হয় ১০০০ টার মতো সিট ছিল। তো যাই হোক ওখানে হয় নাই। বাট বাকি সব জায়গায় আমার হইছিল। আমার এমআইএসটি তে হচ্ছে সিএসই আসছিল। বাট যেকোনো কারণেই হোক এমআইএসটি তে যাওয়া হয় নাই। আ শেষ পর্যন্ত আমি ডিইউ তেই ভর্তি হই এবং আমার সিরিয়াল অনুযায়ী হচ্ছে ফিজিক্স আসে। আ আরেকটা সাবজেক্ট নেওয়ার অপশন ছিল। আমি এপ্লাইড স্ট্যাট নিতে পারতাম। বাট আই চুজ ফিজিক্স। আম তো এভাবেই আসলে ফিজিক্সে আসা হয়। তো আমি বলব না যে খুব ছোটবেলায় খুব প্যাশন ছিল। এটা আসলে আমার জন্য যায় না। বাট এরপরে ফিজিক্সে আসার পরে হচ্ছে আমি আ আ আমার ভালো লাগতো অবশ্যই ফিজিক্স পড়তে। এবং যখন আমি আ নিউক্লিয়ারে ট্রান্সফার হওয়াটাও অ্যাব্রাপ্ট ছিল। ওইটারও কোনো প্ল্যান ছিল না। বাট ওইখান থেকে আসার পরে হচ্ছে গিয়ে আমি আ ফিজিক্সে আবার ব্যাক করলাম এবং হচ্ছে গিয়ে আম আম তো এখানে হচ্ছে কিছু জিনিস কিছু আ এরিয়া আছে যেখানে ইউজুয়ালি সবাই যায়। যেমন কনডেন্স ম্যাটার ফিজিক্স নিয়ে অনেকে হ্যাঁ কাজ করে। বেশিরভাগই দেখা যায় যে কনডেন্স ম্যাটার ফিজিক্স নিয়ে কাজ করে। বা অনেকে আছে বায়োফিজিক্স নিয়ে কাজ করে। তো আমি জানি যে আমি বায়োফিজিক্স করব না। কারণ লাইক আমার পার্সোনাল আমার ভালো লাগে না। তো বায়োলজি ভালো লাগে। হ্যাঁ, বায়োলজি ভালো লাগে না। আর তারপরে হচ্ছে আম তো আমার কাছে হচ্ছে কি মোটামুটি ৩ টা অপশন ছিল। আ ইদার গ্র্যাভিটেশনাল ওয়েভস অর আ হাই এনার্জি এটা আমি জানতাম যে আমি থিওরি করব। আচ্ছা কারণ আমার কাছে মনে হয় যে থিওরি করার জন্য অনেক এফোর্ট দেওয়া লাগে। এত এফোর্ট আমি দিতে পারব না ভাই। আমার এত এফোর্ট দেওয়ার হ্যাঁ, I want to enjoy my life and as well do physics. তো থিওরি যেহেতু করব না, সো আমার কাছে ৩ টা অপশন। ইদার গ্র্যাভিটেশনাল ওয়েভস, তারপর হচ্ছে হাই এনার্জি এক্সপেরিমেন্ট অর কোয়ান্টাম। আ তো যখন এপ্লাই করলাম তখন আসলে এই ৩ টার উপর বেস করে আমি এসওপি লিখতাম। আ বাট হচ্ছে সিরাকিউজ এ হচ্ছে কনডেন্স ম্যাটার নিয়ে খুব একটা কাজ হয় না। আ বেসিক্যালি হাই এনার্জি ফিজিক্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ওয়েভস এর একটা বড় গ্রুপ আছে এখানে। আ প্লাস হচ্ছে বায়োফিজিক্স নিয়ে অনেক কাজ হয়। তো আল্টিমেটলি আমার যেহেতু আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছি ওখানে আমার ওই যে তোমার বড় মেশিনারিজ অর নিউক্লিয়ার রিঅ্যাক্টর এসব নিয়ে কাজ করে আসছি। ওই জিনিসগুলো আমার ভালো লাগতো। আমি এনজয় করছি আসলে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়াটা। সো ওইসব জায়গা থেকে হচ্ছে গিয়ে আমার ইন্টারেস্টটা গ্রো করে। ওখানে আমি স্ট্যান্ডার্ড মডেল নিয়ে পড়ছি বা এই জিনিসগুলা নিয়ে পড়ছি। নিউট্রনস এসব নিয়ে পড়াশোনা করছি। তো ওখান থেকে মেইনলি আমার আ ফ্যাসিনেশনটা গ্রো করে যে পার্টি যদি মানে চান্স পাই তাহলে হাই এনার্জি ফিজিক্স এক্সপেরিমেন্ট সো এই সাইডে। ডিউতে বা মাস্টার্স করা মানে টিল ডুইং মাস্টার্স আপনার এরকম মানে ফিক্সড কোনো ডেস্টিনেশন ছিল না যে আমি এই সাইডেই যাব, না আই থট যে মাস্টার্স করার অবস্থায় আপনি ভাবছেন যে পার্টিকেল ফিজিক্স যাবেন? আ মাস্টার্স করা অবস্থায় বলতে আমি তো ইয়াতে চলে গেছিলাম। লাইক হ্যাঁ ওইটা যাওয়ার আগে মানে আপনি তো বললেন যে এটা একটা হ্যাঁ। সাডেন ডিসিশন ছিল। হ্যাঁ, ওইটার আগে আমার কোনো মানে স্পেসিফিক ছিল না যে আমি হাই এনার্জি এক্সপেরিমেন্ট এই যাবো। ওরকম ছিল হুম, না। হুম, আ আ বাট আ এটার পরে হচ্ছে আমি যখন আ অ্যাকচুয়ালি পিএইচডি এর জন্য এপ্লাই করলাম, তখন আমি হচ্ছে গিয়ে জানতাম যে হ্যাঁ, আমি হাই এনার্জি পার্টিকেল এ যাবো। বুঝতে পারছি। সো যদি কারেন্ট স্টুডেন্টসদের জন্য আন্ডারগ্রেডে যারা এখন পড়তেছে
ওরা যারা আমার সাথে কিছু ফ্রেন্ডস আছে, হ্যাঁ স্পেসিফিক্যালি একটা ফ্রেন্ড আছে যে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, বাট মাত্র একটা ইয়ে আছে, কোর্স আছে, এন্ড দেয়ার নট মাচ মানে অপরচুনিটিস, মাস্টার্স এরকম কিছু নাই। সো যদি বলেন যে ওরা যদি এখন থেকে নিউক্লিয়ার ফিজিক্সের দিকে আগাইতে চায়, ক্যারিয়ার ওইভাবে ডেভেলপ করতে চায়, তাহলে কি সাজেশন দিবেন? এখানে আমি কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইউএসএ তে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অফার করে প্রবাবলি 28, মানে 28টা বা 29টা এরকম ইউনিভার্সিটি আছে যারা কিনা নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি অফার করে। তো সংখ্যাটা খুব বেশি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে আসলে অনেক সিকিউরিটি কনসার্ন আছে। হ্যাঁ, ধরো কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চাইবে না যে ফরেনার কাউকে আমি নিয়োগ দিব। তো ইউজুয়ালি এখানে এই জিনিসটা একটা আমার কাছে মনে হয় যে হয়তোবা একটা অবস্টেকল। হ্যাঁ, আর হচ্ছে এবং সংখ্যা কম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর। তো আমি আসলে জানি না যে আফটার ডুইং পিএইচডি ইন্ডাস্ট্রিটা দেখতে কেমন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আমার কাছে মনে হয়, আমার যতটুকু অবজারভেশন, আমি 2 বছর মাস্টার্স করার পরে আমার অবজারভেশন হচ্ছে এরকম যে প্রবাবলি আমাদের জন্য অ্যাজ এ ফরেন স্টুডেন্টস আমাদের জন্য হয়তো সুযোগটা কিছুটা কম হইতে পারে, যেহেতু আমরা এখানকার সিটিজেন না এবং এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে। সো আমার আমার জন্য আমার মনে হয় যে এখানে সিকিউরিটি একটা কনসার্ন আছে, এবং যে কারণে এই কারণেই মেইনলি আমি আসলে যখন অ্যাপ্লাই করছিলাম, আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করি নাই। কারণ আমার কাছে মনে হতো যে আমি আরো মানে আমার চান্স আরো ছোট করে ফেলতেছি হয়তোবা। এই জন্য এটা আমার একটা কনসার্ন ছিল। আমি আসলে কাউকে ডিমোটিভেট করতে চাচ্ছি না, বাট আমি আসলে জানি যে হ্যাঁ, মানে ভবিষ্যৎ পিকচারটা কি, ইন দ্য বিগ পিকচার কি হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে চিন্তা করা উচিত আগে ওখানে যাওয়ার আগে। আদার দেন দ্যাট আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ড। আর if anyone wants to go to particle physics, মানে পার্টিকেল ফিজিক্সে যদি কেউ যাইতে চায়, তাহলে আন্ডারগ্রেড থেকে কিভাবে প্রিপেয়ার করতে পারে নিজে? কোডিং, পার্টিকেল ফিজিক্স থিওরি বলো আর এক্সপেরিমেন্ট বলো, সবই কোডিং। কোডিং এর উপরে কোনো কথা নেই। সো কোডিং জানতে হবে। এটা কি যে কোনো একটা হইলে হয় নাকি পাইথন শেখাটা বেটার? পাইথন আর সি প্লাস প্লাস। তো আমাদের এক্সপেরিমেন্টে ইউজুয়ালি সি প্লাস প্লাস ইউজ করে। হ্যাঁ, সি প্লাস প্লাস ইউজ করে বলতে কি, আমাদের আসলে নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে। আমরা হয়তোবা রুট ফ্রেমওয়ার্কের কথা শুনছো কিনা জানি না। হাই এনার্জি এক্সপেরিমেন্টে রুট অনেক ইউজ করে। সো রুট ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, এবং ফার্মিল্যাবের একটা নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে ক্যাফেনা বলে। তো এই সবই ফ্রেমওয়ার্ক গুলা হচ্ছে সি প্লাস প্লাস বেসড। বাট আমাকে পাইথন ইউজ করতে হয়েছে, কারণ আমি যেই প্রজেক্টের জন্য পাইথন ইউজ করছি সেখানে হচ্ছে এই ক্যাফেনা ফ্রেমওয়ার্ক বলে অ্যাপ্লাই হয় না আর কি। তো মেইনলি সি প্লাস প্লাসই ইউজ করা হয় মানে অ্যাটলিস্ট ফার্মি লেভেল এক্সপেরিমেন্ট গুলোতে। আর তো আমি বলবো যে সি প্লাস প্লাস শিখলে হয়তো বা অন্য ল্যাঙ্গুয়েজ গুলো শেখাটা ইজিয়ার হয়। তো আমি বলবো যে সি প্লাস প্লাসটা শিখলে তারপরে হচ্ছে আস্তে আস্তে পাইথন, এই দুটা জানলেই হয়ে যাবে। কিন্তু মানে বাংলাদেশে থাকা অবস্থায় তো এরকম পার্টিকেল ফিজিক্স এর উপর রিসার্চ হ্যাঁ, বাংলাদেশে একটু হাই এনার্জি এক্সপেরিমেন্টে কাজ করে না। হ্যাঁ, তো এখানে আসলে ইউএস এর প্রফেসররা কিন্তু এক্সপেক্ট করবে না যে তুমি আগে থেকে সবকিছু জেনে আসবা। হ্যাঁ, ওরা এক্সপেক্ট করবে না, ওরা জানে। কিন্তু এটা অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য ভার্সিটিস মানে দেশের ন্যাশনালিটিস এর সাথে আমাদের একটু কম্পিটিশনটা কমে যাবে না তাহলে? হ্যাঁ, আসলে কিছু করার নাই এখানে, কারণ তুমি তো আসলে অ্যাকচুয়ালি হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট পাচ্ছ না, কারণ আমাদের দেশে কেউ কাজ করে না হাই এনার্জি এক্সপেরিমেন্টে। তো আমার কাছে মনে হয় কি যে তুমি তোমার যদি কোডিংটা পারো, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এবং আমার ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ ছিল হচ্ছে আমার একটা পেপার ছিল, এটা একটা অ্যাডভান্টেজ ছিল। এবং আসলে আমার আসলে মনে হয় না যে তোমাকে হাই এনার্জি ফিজিক্সে কাজ করার জন্য ইউএসএ তে আগে থেকেই কিছু করে আসতে হবে। ইটস নট নেসেসারি। জাস্ট তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি থাকে, যদি ভালো থাকে, একাডেমিক
সিচুয়েশন থাকে, দ্যাটস এনাফ। বুঝতে পারছি। মানে কেউ যদি পার্সু করতে চায় ওরা আসলে একটু ভালো মতন ভাইবা দেখা লাগবে যে এটা করা ওয়ার্থ ঠিক নাকি। বুঝতে পারছি। সো আপনার এখন তো কারেন্টলি যেহেতু আপনার পিএইচডি আছে, দেন আপনি বললেন পোস্ট ডকের কথা। সো পার্টিকেল ফিজিক্সদের জন্য রাইট নাও জব মার্কেট সিচুয়েশনটা কেমন? যেমন থিওরিটিক্যালদের জন্য আসলে জব মার্কেট সিচুয়েশন অনেক ভেরি ভেরি টাফ, মানে খুবই কম একাডেমিতে থাকতে পারে, বাইরেও থাকাটা খুব কষ্ট হয়ে যায়। তো আপনাদের ক্ষেত্রে আসলে কেমন? আমাদের ক্ষেত্রে ইউজুয়ালি যারা ইন্ডাস্ট্রিতে যায় সবাই ডেটা সায়েন্স ওর কিছু মডেলিং সিমুলেশন জব আছে ওইসব জায়গায় যায়। ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট, কোয়ান্টিটেটিভ রিসার্চার এইসব পজিশনে যায়। কারণ আমরা তো সবাই আসলে কোডিং করি। তো যে কারণে এই সাইট গুলা হচ্ছে গিয়ে আমাদের জন্য ইজিয়ার ট্রানজিশন করা। যদিও অনেক নিউ স্কিলস লাগে, বাট ইউজুয়ালি সবাই হচ্ছে ডেটা সায়েন্সের দিকে যায়, ডেটা ড্রিভেন জব গুলাতে যায়। আর আদারওয়াইজ যদি একাডেমিতে থাকতে চায় তাহলে তো ওই তো পোস্টডক এন্ড দেন ফ্যাকাল্টি পজিশন অর ওর চাইলে ন্যাশনাল ল্যাব গুলাতে হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট পজিশনে ট্রাই করা। এই এই সেক্টর গুলো আছে এবং সিমুলেশন এবং মডেলিং এর কিছু জব আছে, বাট এই যে ওই যে আমি যে তোমাকে বললাম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ওরা হচ্ছে সিটিজেন ছাড়া একটা অবস্টাকল, সেই জিনিসগুলো এখানেও আছে। ওরা সিকিউরিটি ক্লিয়ারেন্স চায়। আমি জানি না যে লাইক মডেলিং এন্ড সিমুলেশন মডেলিং ধরনের কাজে কি সিকিউরিটি লাগে, বাট ওরা চায়। সো দেখা যায় যে ১০০টা জবের মধ্যে ৯৯টাতেই হচ্ছে গিয়ে তারা চায় ইউএস সিটিজেনশিপ। সো ওই দরজা আমাদের জন্য ক্লোজড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। বাট ডেটা সায়েন্সের অনেক অনেক জব আছে, লিঙ্কডইনে সার্চ করলে হাজার হাজার জব পাওয়া দেখা যায়। বাট সেখানেও আবার কিছু অবস্টেকল আছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো ভিসা ইস্যু আছে। বেশিরভাগ নিউ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আরো ঝামেলা। বেশিরভাগ কোম্পানি চায় না যে তারা টাকা খরচ করে এমপ্লয়ি নেবে। তো বড় কোম্পানি হলে তারা ইউজুয়ালি স্পন্সর করে। তো এইসব ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমাদেরকে আগে থেকে লাইক প্রিপেয়ার হইতে হবে কি ফেস করব ভবিষ্যতে। আম এখন তো অনেক ধরনের লাইক গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বা এই ধরনের অনেক ইয়েও আছে। তো আ কোনভাবে যদি চাকরিতে ঢুকার আগে গ্রিন কার্ড পাওয়া যায়, দ্যাটস আ গুড অপশন। বুঝতে পারছি। আচ্ছা, তাই আমি একটু একটু ব্যাকে যাই যে যখন রাশিয়া গেছিলেন, অ্যাপার্ট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এন্ড এভরিথিং, হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট কালচারাল শক যে দিস ইজ ডিফারেন্ট? বিগেস্ট কালচারাল শক হচ্ছে রাশিয়ানরা খুব চুপচাপ। তো আমরা বাঙালি হিসেবে অনেক লাউডলি কথা বলি। অনেক মানে ওয়েদার কি আসলে অনেক বেশি ঠান্ডা? ওয়েদার, হ্যাঁ, ওয়েদার হচ্ছে আম আমি যখন গেছিলাম ২ বছর ছিলাম, তো ১ম বছর অনেক ঠান্ডা ছিল। ১ম বছর দেখা গেছে যে হাঁটু সমান বরফ পড়ছে, এরকম অবস্থাও ছিল। আ বাট আমি মস্কো সিটিতে ছিলাম। সো এটা খুবই সুন্দর একটা সিটি। আ খুবই ফেস্টিভ, খুবই ভাইব্রেন্ট। স্পেশালি রেড স্কোয়ার এর নাম হয়তো শুনে থাকবা। ওখানে হচ্ছে ক্রেমলিন বা রেড স্কোয়ার, প্রত্যেকটা সিটিতে এরকম একটা করে ক্রেমলিন থাকে। তো মস্কোর যে ক্রেমলিন বা রেড স্কোয়ার, ওখানে একপাশে হচ্ছে পুতিনের আম কার্যালয়, একপাশে হচ্ছে একটা চার্চ, মিউজিয়াম অ্যান্ড দেন আরেক পাশে হচ্ছে একটা মার্কেট। তো এই জায়গাটাতে হচ্ছে তোমার যখন ক্রিসমাস বা ডিসেম্বর মাস আসে তখন ওরা খুব সুন্দর করে সাজায় এবং হচ্ছে এখানে অনেক ধরনের ধরো এক্টিভিটিস হয়। তারপরে আইস স্কেটিং করার জায়গা বানায় ওরা। সো খুবই সুন্দর। আমি আসলে অনেক জায়গায় ট্রাভেল করছি। আ ইউরোপে গেছি, আমেরিকায় অনেক জায়গায় গেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি মস্কোর মতো এত ভাইব্রেন্ট জায়গা কোথাও দেখিনি। তো মস্কো এটা থেকে আমার একটা কোশ্চেন আছে, মানে হাউ ডু ইউ ম্যানেজ টু ফাইন্ড দিস মাচ টাইম ফর ট্রাভেলিং? লাইক আমি যতদূর জানি পিএইচডি তে যারা থাকে, পিএইচডি টাইমটা একদম ওভারলোডেড, অবস্থা খারাপ হয়ে যায়, মানে মোস্টলি ইন ইউএসএ। বাট আপনার আমি যতটুকু দেখলাম যে অনেক ট্রাভেল করতে পারছেন। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে প্রথমত ইচ্ছা। তোমার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। সো আমার ইচ্ছা ছিল, আমার ট্রাভেল করার অনেক ইচ্ছা। সো আ আমি টাইম বের করে নিছি। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার প্রফেসর অবশ্যই এটার একটু ইয়ে হতে হবে, একটু ফ্লেক্সিবল অর লিনিয়েন্ট মানে হইতে হবে। সাপোর্টিভ হতে হবে। আমার প্রফেসর সাপোর্টিভ, বেশ সাপোর্টিভ। আমি যদি বলি যে হ্যাঁ, আমি একটু কয়েকদিন বন্ধ নিতে চাই, আ তার কোনো সমস্যা হবে না এটাতে।
এবং আরেকটা আমার জন্য একটা ফ্লেক্সিবিলিটি হচ্ছে আমার যেহেতু ল্যাবে যাইতে হয় না। সো আমি যেকোনো সময় কাজ করতে পারি। আমি চাইলে রাতেও কাজ করতে পারি। যেহেতু ল্যাবের সাথে এটা রিলেটেড না, আমি হোম অফিস করতে পারি। যখন তখন কোডিং করতে তো আর আমার দিন-রাত লাগতেছে না। সো ওইটাও একটা ফ্লেক্সিবিলিটি আমার জন্য আছে আরকি। তো প্রফেসরের সাপোর্ট, ফ্লেক্সিবিলিটি প্লাস আমার ইচ্ছা সবকিছু মিলায়ে টাইম ম্যানেজ করাটা অসম্ভব না যদি আমি করতে চাই। এখন পর্যন্ত কয়টা দেশ ঘোরা হইছে আপনার? কয়টা দেশ ঘুরেছি? আমি ১ম দেশের বাইরে গেছিলাম রাশিয়াতে। হ্যাঁ, রাশিয়াতে আমি ২ টা ৩ টা জায়গায় ঘুরছিলাম। সেন্ট পিটার্সবার্গ, তারপর হচ্ছে ক্রাইমিয়া। আ আর এরপরে হচ্ছে ইউএসএ তে আসলাম। ইউএসএ তে বিভিন্ন স্টেটে ঘুরছি। ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ওরেগন, ইউটা। ইউটা ইস ভেরি বিউটিফুল। তোমরা যদি কখনো সুযোগ হয় অবশ্যই ইউটাতে যাবা। ইউটা, অ্যারিজোনা এই জায়গাগুলোতে অনেক ন্যাশনাল পার্ক আছে এবং ওখানে হচ্ছে আমরা ক্যাম্পিং করে থাকছিলাম। খুবই, আচ্ছা। খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। আর হচ্ছে ওইদিকে ইউরোপে গেছিলাম এই বছরে আমি। ইউরোপে মজার জিনিস হচ্ছে গিয়ে তুমি যদি একটা দেশে যাও, আমি সেনজেন ভিসাতে গেছিলাম হ্যাঁ, আরকি। তো সেনজেন ভিসাতে হচ্ছে তুমি একটা দেশে যদি যাও তুমি ওই আ সেনজেন যেই এরিয়া আছে ওখানে হ্যাঁ, যেকোনো একদম দেশে মানে ঢুকতে ২৮ টা পারো। দেশ আনলক হয়ে যায়। হ্যাঁ, সো ওইটা একটা মজার বিষয় এবং তুমি যখন একটা দেশ থেকে আরেকটা দেশে বর্ডার পার হবা সেটা তুমি ট্রেনে বা বাসে করে পার হইতে পারবা এবং কেউ দেখতেও চাবে না তোমার তোমার ডকুমেন্টেশন আছে কি নাই। সো আমি আমার ভাই হচ্ছে হলো জার্মানিতে থাকে, সো আই হ্যাঁ, ডু হ্যাভ সাম আইডিয়া। হ্যাঁ। So আমি ফার্স্ট এ জার্মানিতে গেছিলাম এবং সেখান থেকে হচ্ছে প্যারিস, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, বার্সেলোনা, তারপরে হচ্ছে প্রাগ এইসব জায়গাতে গেছিলাম। তো বেশ ভালো এক্সপেরিয়েন্স। নেক্সট ইচ্ছা কই আছে যাওয়ার জন্য? আমার ইচ্ছা আছে নরওয়েতে যাওয়ার, আমার ইচ্ছা আছে গ্রিসে যাওয়ার। আ গ্রিসে অরোরা দেখার ইচ্ছা আছে আমার। অরোরা আমি অলরেডি দেখছি রাশিয়াতে। মানে হ্যাঁ, নরওয়েরটা আর কি। হ্যাঁ, নরওয়ের অরোরা শুড বি ডিফারেন্ট এবং আরো মোর সামথিং। মজার বিষয় হচ্ছে কি মাঝে, মাঝে এখানেও হচ্ছে আমাদের আপস্টেট নিউ ইয়র্ক এরিয়াতেও হ্যাঁ, মাঝে, হ্যাঁ। মাঝে অরোরা দেখা যায় এরকম নিউজ আছে। যদিও আমি কখনো দেখি নাই। কয়েকদিন আগে হয়েছিল আর কি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়। আমি দেখছি নিউজ আসে যদিও আমি কখনো দেখি নাই। বাট আমার ইচ্ছা আছে নরওয়ে, আইসল্যান্ড, তারপরে হচ্ছে আম ওদিকে সান্তোরিনি, গ্রিসের ওইখানে। এইসব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। জানি না কোনো হবে কিনা দেখি। হোপফুলি ইনশাআল্লাহ। যাক। সো ডিউ ছেড়ে মানে ডিউ ছেড়ে আসছেন অলমোস্ট কয় বছর? অলমোস্ট 7 ইয়ার্স, রাইট? হ্যাঁ, 7 18 ইয়ার্স। সালে আসছি। সো হ্যাঁ, 7-8 এরকম ইয়ার্স হয়ে গেছে। সো হোয়াট ডু ইউ মিস মোস্ট অ্যাবাউট ইট? মানে মিস কি আদৌ করেন নাকি নাকি মিস করার মতো নাই? আম না মিস তো অবশ্যই করি। আ মিস করি আমার ফ্রেন্ডদেরকে অবশ্যই মিস করি। এখন দেখা যায় যে কারো সাথে এরকম যোগাযোগ হয় না। কারণ সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। হুম, আম তো ফ্রেন্ডদের সাথে কথা হয় না অনেকদিন। ওইটা মিস করি। সবাই একসাথে আ আড্ডা-টাড্ডা মারতাম সেইসব মিস করি। আম আর মেইনলি ক্যাম্পাস লাইফ ছাড়া মিস ক্যাম্পাস লাইফটাই মিস করি মেইনলি। আচ্ছা, বুঝতে পারছি। সো আপনার ৪ ইয়ারের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ইয়ার কোনটা লাগছে? মানে আন্ডারগ্রেড লাগে। আহ ইন্টারেস্টিং ইন দ্যা সেন্স লাইক পড়াশোনার দিক থেকে ওর পড়াশোনা এভরিথিং, মেইনলি পড়াশোনা। হ্যাঁ, মানে কোন ইয়ারের টপিকস গুলো বেশি ইন্টারেস্টিং ছিল? যেমন আমার আপাতত সেকেন্ড ইয়ার, নাই মাত্র সেকেন্ড ইয়ার শেষ করলাম, বাট স্টিল ফার্স্ট ইয়ার চাইতে সেকেন্ড ইয়ারটা বেশি ইন্টারেস্টিং ছিল। ল্যাব গুলা মজা ছিল। সো ইয়া, লাইক হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ারটা ইন্টারেস্টিং ছিল বেশি। থার্ড ইয়ারে আমরা একদম কোর সাবজেক্ট গুলা পড়ার আ ইয়ে পাই। আ হ্যাঁ, আমার কাছে আর সেকেন্ড ইয়ারে হচ্ছে গিয়ে আমাদের অনেক মাইনর থাকে। লাইক স্ট্যাট, ৫টা তারপর মাইরা থেকে। ম্যাথ, হ্যাঁ, এই জিনিসগুলা হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার পড়াশোনার দিক থেকে ইয়ে ছিল। আর ক্যাম্পাস লাইফ ওর অন্য দিক থেকে উম all 4 years were good. আচ্ছা। এটা কাইন্ড অফ একটা ট্রিভিয়াল কোয়েশ্চেন হতে পারে, মানে আই ডোন্ট নো, পপ পপ ফিজিক্স টাইপের, যে রাইট নাও এভরি মোমেন্ট আমাদের বডি এন্ড সাইডস দিয়ে নিউট্রিনস পাস করতেছে। সো এটা আপনার আসলে কেমন লাগে? মানে কোন সময় ভেবে দেখছেন যে এরকম চাইতেছে এটা কি হইতে পারে বা সামথিং? হ্যাঁ, এটা আসলে ফ্যাসিনেটিং এবং ফ্যাসিনেটিং বলেই হচ্ছে গিয়ে এত এক্সপেরিমেন্ট। আ
ফার্মি ল্যাব হচ্ছে গিয়ে পার্টিকেল ফিজিক্সের একটা নিউক্লিয়াস বলা যায় আমাদের পুরো ওয়ার্ল্ডে, এবং অবভিয়াসলি সেখানে সার্ন আছে, বাট সার্ন মেইনলি কাজ করে হচ্ছে এই যে এলএচসি, তারপরে হচ্ছে এটা নিয়ে আপনার লার্জ হ্যাড্রন কোলাইডার নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমি আসলে ওইদিকে আসলে আমি আমার আইডিয়া ইয়ে নাই আর কি, এক্সপার্টিস নেই, সো আই ডিডন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। তো নিউট্রিনোস আসলেই অনেক ইন্টারেস্টিং বিকজ দে আর গোস্ট পার্টিকেলস এন্ড উই ডোন্ট নো মেনি থিংস অ্যাবাউট দেম। এবং জানো কিনা জানি না, বাট নিউট্রিনো অসিলেশন যেই জিনিসটা, যে ফ্লেভার চেঞ্জ করে একটা থেকে আরেকটা, এই জিনিসটার জন্য 2015 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। সো ইটস ফেয়ারলি নিউ। সো আমার কাছে আসলে বেশ ইন্টারেস্টিং লাগে নিউট্রিনো ফিজিক্স। হ্যাঁ, এটা খুবই ডিফারেন্ট, এবং নিউট্রিনোস আর ডিফারেন্ট। এই তো। না, আমার আরেকটা জিনিস জানার গিয়ে, মানে রিসেন্ট টাইমসে এআই নিয়ে তো অনেক অ্যাডভান্সমেন্ট হইতেছে। সো হোয়াট ডু ইউ থিংক যে এআই পার্টিকেল ফিজিক্সে কিভাবে এফেক্ট ফেলতে পারে? এআই পার্টিকেল ফিজিক্সে অনেক বেশি জরুরি। নিউট্রিনো ফিজিক্সে আমরা যখন এই যে নিউট্রিনো যখন ইন্টারেক্ট করতেছে ডিটেক্টর ম্যাটেরিয়ালের সাথে, আমরা এই সিগন্যালগুলো হচ্ছে গিয়ে ট্র্যাক শো করে আর কি। যখন আমরা র ডেটা নেই, সেটা হচ্ছে আমরা হচ্ছে ফটো মাল্টিপ্লাই, পিএমটি বলা হয়, ফটো মাল্টিপ্লায়ার টিউব অর এপিডি, অ্যাভালাঞ্চ ফটোডায়োডস, এইসব ইউজ করে এই সিগন্যালগুলো কালেক্ট করে। তো এই কালেক্ট করার পরে এটা তো র সিগন্যাল, তাই না? তো র সিগন্যাল তো আর আমরা স্টাডি করতে পারি না। তো এটার জন্য হচ্ছে আমরা রিকনস্ট্রাকশন ইউজ করি। এই রিকনস্ট্রাকশনটা আমার এক্সপেরিমেন্টে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন নিউরাল নেটওয়ার্কস ইউজ করা হয়, সিএনএন। তো আমার এক্সপেরিমেন্টের রিকনস্ট্রাকশন পুরাটাই সিএনএন, নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং বেসড। তো আমার ইচ্ছা ছিল আমি মেশিন লার্নিং নিয়ে কিছু ইয়ে করব, রিসার্চ করার ইচ্ছা ছিল, বাট দেখা যায় যে আসলে প্রফেসরদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সো ওই দিকে আর যাওয়া হয় নাই। বাট আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে যদি একাডেমিতে থাকি বা এইখানে থাকি, তাহলে আমি অবশ্যই রিকনস্ট্রাকশন বা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো হ্যাঁ, মেশিন লার্নিং অ্যালগরিদমস আর ভেরি ইম্পর্টেন্ট ফর পার্টিকেল ফিজিক্স রিকনস্ট্রাকশন পারপাস। কারণ এটা এই মেশিন লার্নিং অ্যালগরিদম ও ডিপ লার্নিং অ্যালগরিদম হচ্ছে আমাদের এই স্টাডি গুলাকে খুবই ইজিয়ার করে দেয়, এবং ডাটা ম্যানেজ করার সুবিধা হয়, স্পেশালি ফর লার্জ হ্যাড্রন কোলাইডার অর এলএচসি এক্সপেরিমেন্টস। ওদের ডাটার পরিমাণ হচ্ছে হিউজ, হিউজ মানে হিউজ। তো এত হিউজ ডাটা উইদাউট machine learning or deep learning, you cannot handle them. So, machine learning or deep learning is like inseparable. এটা ছাড়া আসলে পার্টিকেল ফিজিক্স রিসার্চ করা অসম্ভব। তো একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট যদি, যেমন আপনি বলেন যে কোডিং শেখাটা অনেক ইম্পর্টেন্ট, কোডিং এর পাশাপাশি যদি সামহাউ মেশিন লার্নিং এর কিছু একটা আইডিয়া নিতে পারে, মানে এটা অবশ্যই এটা অবশ্যই ভালো হবে। এখন তো আসলে অনেক রিসোর্স, লাইক ইউটিউবেও অনেক ভিডিও থাকে কিভাবে মেশিন লার্নিং অ্যালগরিদম লেখা যায় বা সামথিং। তারপর হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্মের নাম বলি ক্যাগল। ক্যাগল হচ্ছে তোমরা অনলাইনে ইয়ে করা, কম্পাইল করা যায়, অনেক কিছু কম্পাইল করা যায়, প্লাস অনেক ইয়ে থাকে, অনেক কম্পিটিশন থাকে। তো ওখানেও দেখতে পারো। তারপরে ইউটিউব তো আছে, অনেক রিসোর্স। আসলে রিসোর্সের কথা বলে শেষ করা যাবে না। এই যে বলতে ইচ্ছা থাকলে উপায় হয়। সো তোমার যদি ইচ্ছা থাকে উপায় হবে। আই গেস আমরা আমাদের পডকাস্টের শেষের দিকে এসে পড়ছি, লাস্টের দিকে একটু জিজ্ঞেস করবো, মানে এনি চান্স অফ ইউ কামিং ব্যাক টু বাংলাদেশ এনি টাইম সুন? এমনি দেশে যাওয়ার পারপাসে হয়তোবা যাওয়া হতে পারে, আমি আসলে জানি না এখন ওরকম প্ল্যান করিনি। বাট একবারে যদি বলো যে একবারে দেশে ব্যাক করবো কিনা, প্রবাবলি নট। ইচ্ছা নাই। এটার প্রথম কারণ হচ্ছে আমার রিসার্চ ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স, এবং এটা নিয়ে দেশে কাজ হয় না। সো দেশে যে আসলে আমার কাজ করার স্কোপ খুব লিমিটেড আই থিঙ্ক। এবং অলসো
যেহেতু আমার কাছে মনে হয় যে জব এই স্টেজে এসে দেশে যে জব খোঁজাটা আসলে ফিজিবল কোনো বিষয় না। অলসো আমি যখন লাইক এখানে আসছি তখন এটা চিন্তা করেই আসছি যে চেষ্টা করব এখানেই থাকার। তো জানি না আসলে এখানে তো অনেক আনসার্টেইনটি থাকে, যেমন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ঝামেলা-টামেলা হইতেছে, অনেক আ ইমিগ্রেন্টদের নিয়ে অনেক ইস্যুস হচ্ছে। তো আসলে জানি না যে ভবিষ্যতে কি হবে। বাট আমার মেইন ইচ্ছা হচ্ছে এখানে কন্টিনিউ করার। বুঝতে পারছি। যাক, hopefully everything will be fine, inshallah. Everything works in your favor. যাক, I guess we'll end this here. Thank you for joining, Apu. It was অবশ্যই nice থ্যাংক ইউ having. ফর ইনভাইটিং মি। অনেক অনেক কিছু স্মৃতিচারণ করলাম। ভালো লাগলো। অ্যান্ড Yeah, তোমাদের সাথে আ আম কানেক্ট হতে পেরে ভালো লাগলো। থ্যাংকস। থ্যাংকস ফর inshallah. ইনভাইটিং মি। And we're delighted to have you. Inshallah, দেখা হবে। দেশে আসলে inshallah দেখা হবে, আচ্ছা, inshallah. যাক, I guess we'll end this stream here. Thank you, everyone. See you next time. Bye. বাই।